দর্শক সময় টেলিভিশনে আজকে বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান। আপনারা জানেন যে অতি সম্প্রতি সরকার ই স্পোর্টসকে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে খুবই সম্প্রতি স্পোর্টস ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ খেলে এসেছে, বাংলাদেশের পক্ষে একটি দল। সো ই স্পোর্টসের ভবিষ্যৎ সম্ভাবনা সংকট, কারণটা হচ্ছে বেশ কিছুদিন এই গেমটি বা খেলাগুলো বাংলাদেশে ব্যানও করা ছিল বা রেস্ট্রিক্টেড করা ছিল। সব কিছু মিলিয়ে কেমন হতে পারে ভবিষ্যৎ, সংকটগুলো নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে উপস্থিত আছেন ফ্রি ফায়ারের পক্ষে যিনি আছেন তিনি হচ্ছেন মারুফ হোসেন। আমার এই পাশে আছেন ইফতি আজাদ, তিনি পাবজি নিয়েও বেশ কিছুদিন কাজ করছেন এবং ই স্পোর্টসের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন। এবং আমার সঙ্গে আছে ই ফুটবলের নাদিম মাহবুব। সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই কার কাছে যাব, প্রশ্ন ছুড়ে দেই, যে উত্তর দেবেন সেটা হচ্ছে যে ই স্পোর্টসের সম্ভাবনা আসলে বাংলাদেশে কতটুকু। আমি কি এই পাশ থেকেই শুরু করি, তারপরে যাই। যেহেতু আপনি ফ্রি ফায়ার নিয়ে কাজ করছেন, তাই তো? কতদিন হচ্ছে কাজ করছেন? প্রায় 7 বছর। 7 বছর যাবত। অনেকদিন তো ব্যান বা রেস্ট্রিকশন যাই বলি সেটার মধ্যে ছিলেন আপনারা। রিসেন্টলি যেহেতু খোলা হয়েছে বা উন্মুক্ত করা হচ্ছে, আসলে ফ্রি ফায়ার যেহেতু স্পোর্টসেরই একটা খেলা, ফ্রি ফায়ার থেকে আসলে স্পোর্টসের ভবিষ্যৎ কি, বা আমি যদি আপনার কাছে জানতে চাই যে আসলে ফ্রি ফায়ার খেলে কি করা যায়? আসলে আমাদের সবার ফোকাস হলো দুইটা জায়গায়, কারা খেলতেছে অথবা কারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে। আচ্ছা, তো আমরা এই দুইটা ক্ষেত্রে শুধু ভবিষ্যৎ চিন্তা করতেছি, কিন্তু এর পিছনে আরও অনেক ক্ষেত্র আছে, যেমন অর্গানাইজার্স, যেমন এর পিছনে গ্রাফিক ডিজাইনার্স, যেমন আরও লজিস্টিক্স যারা প্রোভাইড করে, ওইখানে কিন্তু আরও বড় একটা কর্মসংস্থান এখানে হচ্ছে। তো ফ্রি ফায়ারের ক্ষেত্রে আমি বলবো আসলে আমাদের অডিয়েন্স যদি টোটাল সব কিছু মিলিয়ে যদি যেটাই হয় সেটা আমাদের 60% প্রায় আমরা ধরি যে বাংলাদেশ মার্কেটে 60% ফ্রি ফায়ার যে অডিয়েন্স আছে। আর আমাদের ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে প্রায় দেখা যায় শুধুমাত্র ইনফ্লুয়েন্সার প্রায় 300+ শুধুমাত্র বাংলাদেশে। আই থিঙ্ক এটা অন্যান্য গেমসের তুলনায় অনেক বেশি, মানে প্রায় 200+ বেশি। এবং এদের আমরা নর্মালি আমরা ফোকাস করি যে মনিটাইজেশনের দিকে। আসলে ফ্রি ফায়ার এবং পাবজির ক্ষেত্রে মনিটাইজেশন একমাত্র ইনকাম নয়, তাদের একটা পাবলিশার থেকে একটা ইনকাম থাকে। এবং যেহেতু মার্কেট এখানে সবচেয়ে বিগ মার্কেট এখানে এক্সিস্ট করতেছে, থার্ড পার্টি যারা আছে, যেমন অন্যান্য যে কোম্পানিগুলো আছে, যে স্পন্সরগুলো আসে, এখান থেকে হিউজ অ্যামাউন্ট, আমি বলবো যে আসলে এটা কল্পনার অতীত এরকম একটা অ্যামাউন্টের এখানে আসলে মানুষের ইনকাম হচ্ছে। শুধুমাত্র যে 300 জনের কথা বললাম, এই 300 জনের পেছনে আরও 600 জন কাজ করে। ফর এক্সাম্পল, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মূল হলো গ্রাফিক্যাল কন্টেন্ট, তারা নিজেরা ক্রিয়েট করে না অনেকের ক্ষেত্রে। তো এখানে পেছনে আরও অনেক একটা স্টুডিওর দরকার হয়, বিভিন্ন শুধু তো মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন না, আপনি যখন খেলাটা হয়, আমি যখন যতটুকু দেখেছি, একটা টেকনোলজিক্যাল ব্যাপার টিম থাকে এবং খুব আমাদের দেশে সেই ব্যাপারটা অ্যাভেলেবেল আছে কিনা আমি এটা নিয়েও কথা বলবো। তারপর হচ্ছে যে টেলিকাস্টের ব্যাপার থাকে, ব্রডকাস্টিং থাকে, ধারাভাষ্যের ব্যাপার থাকে, অনেক ফুললি অ্যাজ ইউজুয়াল ক্রিকেট ফুটবল আমরা যেমনটা দেখি তেমনই একটা দুনিয়া। ক্রিকেট ফুটবল যেমনটা আছে ঠিক তেমনটাই, শুধু এটা হয় অনলাইনে, আর ক্রিকেট ফুটবল যেটা হয়তো ফিজিক্যালি, দুইটা সেম জিনিসই, শুধু ডিফারেন্ট ফরম্যাট। ঠিক আছে, আমি একটু ইফতির কাছে চলে যাচ্ছি। ইফতি, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয়, যেহেতু উনি ফ্রি ফায়ার একটা কথা বলেছে, পাবজির আসলে মূল মোটিভটা কি, বা এটা থেকে আসলে কি ধরনের কি সম্ভব আসলে? আচ্ছা, আপনি যদি আমাকে এই একই প্রশ্নটা আজকে থেকে আরও 3-4 বছর আগে করতেন, তাহলে হয়তো বা আমি বলতাম যে এটা একটা অনগোয়িং গেম, আমাদের বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ খেলছেন এবং এটার ফিউচারটা খুবই ব্রাইট। কিন্তু তারপরে যখন ফ্রি ফায়ার এবং পাবজি মোবাইল দুটোকে একসাথে মহামান্য হাইকোর্ট থেকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হলো, বা এটাকে সবাই ব্যানও বলেছে, যে একটা ব্যান চলে আসলো বা একটা রেস্ট্রিকশন চলে আসলো এই গেমটার মধ্যে, তারপরে আসলে আমাদের যে ই স্পোর্টস টিমগুলো ছিল বা যে প্লেয়াররা ছিলেন এই পাবজি বা ফ্রি ফায়ারে যারা কম্পিটিটিভলি খেলতেন, তারা একটা ডিমোটিভেশনের মধ্যে পড়ে গিয়েছেন, তারা সম্পূর্ণ ডিমোটিভেশনে চলে গিয়েছেন। এরপরে এর ফলশ্রুতিতে কি হয়েছে, এই গেমগুলো 2-3 বছর পিছিয়ে গেল। এরপরে যখন 2025 আসলো, আমাদের এই গেমগুলো নিয়ে বা ওভারঅল সকল গেম নিয়ে আমাদের কাজ করা শুরু হয় 2024-এ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। কিন্তু 2025-এ এসে যখন ই স্পোর্টসকে জাতীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, তখন আমরা দেখতে পেরেছি যে ই স্পোর্টস টিমগুলো হারিয়ে গিয়েছিল তারা আবার ফেরত আসছে, বা যারা নিউ কামার ছিল সেই নিউ কামাররা আবার আসছেন। এখন আমার মনে হচ্ছে যে পাবজি মোবাইল, যেহেতু এটা একটি কমব্যাট গেম এবং এটা আসলে খুবই কম্পিটিটিভ, মানুষ বর্তমানে যে ইউথরা রয়েছে
তারা খেলেন, তারা খেলে এটাতে অ্যাকচুয়ালি একটা কম্পিটিটিভনেস ফিল পায়। এবং এই যে কম্পিটিটিভনেসের ফিল বা যে কম্পিটিটিভ টুর্নামেন্টগুলো সামনে আসছে, সেটা শুধুমাত্র পাবজি না, সেটা ফ্রি ফায়ারেরও, সেটা যদি আমরা অন্য কোনো পিসি গেমের মধ্যে যাই বা মোবাইল গেম ফুটবল রয়েছে সেগুলোর মধ্যে আমরা যদি সবগুলোর মধ্যে যাই, তাহলে আমার মনে হয় যে শুধু পাবজি না, যতগুলো গেম বাংলাদেশে রয়েছে যেগুলো দিয়ে আমরা কম্পিটিটিভনেস পাচ্ছি, সেগুলোর ফিউচার অত্যন্ত ব্রাইট। এবং বাংলাদেশের বিদেশি বৈদেশিক মুদ্রা আসার যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রের মধ্যে স্পোর্টস অনেক 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 বড় ভূমিকা রাখবেন। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো, তার আগে একটু ফুটবলের কাছে যাই। বাংলাদেশে তো আমরা স্পোর্টস বলতে বুঝি পাবজি আর ফ্রি ফায়ার, এরপরে যে স্পোর্টস আছে আরও অনেকগুলো গেমসও কিন্তু আছে স্পোর্টসে। তার মধ্যে ফুটবল একটু মনে হয় নিরিবিলি থাকে সবসময়, আমরা একটু প্রকাশ্যে কম দেখতে পাই, বা আপনাদের এই ব্যাপারটা সম্পর্কে একটু জানতে চাই যে এটা থেকে আসলে কেমন কি আছে। আসলে ফুটবল যে গেমটা আমরা খেলি বা ফুটবলের যে কমিউনিটিটা, এটা আসলে অনেকটাই হচ্ছে অন্তরালে থেকে গেছে সর্বকালীন থেকে, শুরু থেকে, যেটা বলতে চাই আমি। তো আমাদের যে কাজগুলো আমরা অ্যাজ এ কমিউনিটি হিসাবে যেটা করছি 5 বছর ধরে, প্রায় 5-6 বছর ধরে, যে সবগুলো প্লেয়ারগুলোকে সংগঠিত করে অ্যাজ এ ক্লাব হিসাবে সবাইকে সংগঠিত রাখা এবং তাদের স্ট্যাটগুলো সংরক্ষণ করে সুন্দর মতো যাতে আমরা সেই জিনিসগুলো মানুষের কাছে বহিঃপ্রকাশ করতে পারি। অ্যাজ এ প্লেয়ার হিসেবে তারাও তাদের স্ট্যাটগুলো যাতে মানুষের কাছে প্রকাশ করতে পারে, নিজেও দেখতে পারে। তো এখনো পর্যন্ত অনেকেই হয়তো জানে না যে ফুটবল কমিউনিটিটা কিভাবে রান করে, কিভাবে এটা আসলে এক্সিস্ট করে কিনা, ক্লাবগুলো কিভাবে এক্সিস্ট করে। আপনি একটু আগে যে ফ্রি ফায়ার একটা কথা বললেন, যে একটা প্লেয়ারের পিছনে, একটা যে কোনো ক্রীড়াবিদের পিছনে একটা টিম কাজ করে, হ্যাঁ। তো সেই কিভাবে খেলবে, তার প্লে স্টাইল কি হবে, যেহেতু এটা ফুটবল গেম, ফুটবল একটা ফুটবল গেম, তো এইখানে অবশ্যই একটা ট্যাকটিক্স থাকবে। তার পিছনে হচ্ছে সে কোন ম্যানেজার বা কোন কোচ ইউজ করবে, সে কোন প্লেয়ার ইউজ করবে, সে কোন প্লে স্টাইল ইউজ করবে, সেগুলো সব কিছু একটা ট্যাকটিক্সের বিষয়। তো যারা ইন্ডিভিজুয়ালি গেম প্লে করে, তারা যদি একটা ক্লাবের সাথে বা কারো একটা ইনস্ট্রাক্টরের সাথে জিনিসগুলো নিজেরা একটা আলোচনা করে বা একটা প্রপার গাইডলাইন্স পায়, সেক্ষেত্রে আরও কোনো সম্ভাবনাময় দিক আছে, তারা এটা যখন জানতে পারবে এবং আমাদের কমিউনিটির সাথে থেকে শুরু করে যারা ফুটবলের সাথে আরও বেশি সংগঠিত হতে পারবে, তখন এই স্পোর্টস থেকে আমরা আরও বেটার কিছু অপরচুনিটি এক্সপেক্ট করতে পারি এখান থেকে। আচ্ছা, আমরা তো দেশে বাইরে দেখি যে যখন ফুটবল ক্রিকেটে যেমন বড় বড় ক্লাব আছে, স্পোর্টসেরও ক্লাব আছে, যেমন ফ্যালকনের কথা বলতে চাই, সৌদি আরব তো হাজার হাজার কোটি টাকা সেখানে ইনভেস্ট করছে। ইভোস যে এবার ইন্দোনেশিয়াতে চ্যাম্পিয়ন হলো, হ্যাঁ, তারাও কিন্তু বেশ একটা মানে ক্যাটাগরি বা কি বলবো, একটা সাংগঠনিক ব্যাপারের মধ্যে চলে এসেছে। আমাদের যারা স্পোর্টস খেলছে, এরা কিন্তু আসলে আমি দেখলাম যে তাদের কোনো সেই হিসাব করলে ক্লাব ভিত্তিক কোনো ইনভেস্টমেন্টও নেই এবং ক্লাব ভিত্তিক কোনো মনে হয় ইয়াও নেই, ক্ষেত্রে কি বলবো যে পরিচালনা করার ব্যাপারটাও নেই। এই সংস্কৃতি বা এই ধরনের কালচার গড়ে উঠতে হলে কী প্রয়োজন, কে বলবে? আসলে এই ধরনের সংস্কৃতি আসার জন্য সর্বপ্রথম আমাদের দরকার স্বীকৃতি। আমাদের যেরকম আমরা মুখে মুখে বলি যে আমাদের 20 মিলিয়ন প্লেয়ার আছে, এত বিগ মার্কেট আছে, 1 বিলিয়ন একটা মার্কেট আছে, এটার যে একটা স্বীকৃতি, সেটাই আমাদের নাই। এই স্বীকৃতিটা না থাকার কারণেই দেখা গেছে যে আমরা স্পন্সরস পাচ্ছি না। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশের টিম হলো টিম আরএইচকে, অন্যান্য দেশের টিমের ক্ষেত্রে একসাথে একটা মানে ফুল একটা কোম্পানি ওদেরকে যত কিছু দেওয়া দরকার আছে, যত সাপোর্ট দেওয়ার দরকার আছে, সব কিছু দিতেছে, তাদের একটা আলাদা ব্র্যান্ডিং করতেছে, কিন্তু বাংলাদেশে সেই জিনিসটা খুব কম হচ্ছে। তবে পাবজির ক্ষেত্রে A1 স্পোর্টস বর্তমানে আমরা জানি যে কিছু কিছু স্পন্সরস পাচ্ছে, কিন্তু যেহেতু আমরা অডিয়েন্সের বর্তমানে এখনো পর্যন্ত ওইভাবে স্বীকৃতিটা আসে নাই, তো সেই ক্ষেত্রে আমরাও এখনো পর্যন্ত ওইটা পাচ্ছি না। কিন্তু আশাবাদী, আমরা খুবই আশাবাদী, যেহেতু আমাদের একটা বিগ মার্কেট আছে এইখানে, আমাদের টিমগুলোও আস্তে আস্তে এই স্পন্সরগুলো পাবে। আর যেহেতু স্পোর্টস যে এনভায়রনমেন্ট আছে, এটার প্রতি আসলে পুরো বাংলাদেশ আমরা সবাই আসলে নতুন, আমরা আসলে এখনও পর্যন্ত অ্যাডাপ্ট করতে পারতেছি না। তো আমার যেটা আশা থাকবে, যেটা হলো গভর্নমেন্টের সাইড থেকে এবং বিভিন্ন সাইড থেকে, যে আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাই, যাতে এটাকে আরও প্রপারলিভাবে, কীভাবে গভর্নমেন্ট থেকেও আরও একটা উদ্যোগ নেওয়া উচিত, যে কীভাবে এটাকে সঠিকভাবে একটা অ্যাজ এ স্পোর্টস হিসেবে দেখানো হয়। কারণ এখনও পর্যন্ত আমাদের একটা কনজারভেটিভ মাইন্ড আছে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, যদি আমরা ক্রিকেট খেলতে যাই, তাহলে ক্রিকেট খেলার আগে কিন্তু ফিজিক্যালি আমাদের একটা মাইন্ডের প্রস্তুতি লাগে। এলাকার মধ্যে যখন আমরা খেলতে যাই, তখন আগে আমাদের বন্ধুদের ডাক দিই, আধা ঘন্টা সময় চলে যায়, তারপর খেলার মধ্যে যাই, এখানে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তো এইখানে কিন্তু
অনলাইনে গেমস খেলার ক্ষেত্রে কিন্তু এত সময়ের দরকার নাই, একটা ম্যাচ হয় 20 মিনিট বা শেষ। তো সেক্ষেত্রে কিন্তু সময়ও বাঁচতেছে, আর শহরে আমরা জানি এনাফ কিন্তু প্লেগ্রাউন্ড নাই। তাহলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে দেখা যায় পড়াশোনার পাশাপাশি অনেকে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ব্যাড একটা মানে বন্ধুত্ব পাইতেছে, ওইখানে সময় দিচ্ছে। তো এখানে কিন্তু দেখা যায় 1 ঘন্টা একটা গেম খেলেই কিন্তু একজন একটা সঠিক ই স্পোর্টস প্লেয়ার হইতে পারে, একজন ইনফ্লুয়েন্সার হইতে পারে, অথবা তার যদি আরও অন্যান্য ক্ষেত্রে গ্রাফিক্যাল ক্ষেত্রে হোক বা ব্রডকাস্টের ক্ষেত্রে হোক, কাস্টের ক্ষেত্রে হোক, সে কিন্তু এটা করে ফেলতে পারতেছে। আর বাকি যে সময়টা 24 ঘন্টার মধ্যে যদি আমরা পড়াশোনা বলি 8 ঘন্টা করবে, তাহলে 7 আওয়ার্স কিন্তু সে অন্যান্য কিছু করতে পারতেছে। আর মানে যদি ইন টার্মস অফ ফিজিক্যাল গেমস যদি আমরা বলি আর কি, তো সেক্ষেত্রে যদি এই যে পজিটিভ যে কথাগুলো আমি বললাম, এগুলো যদি আমরা গভর্নমেন্ট থেকে অথবা প্রাইভেট সেক্টর থেকে আমরা একটা পিয়ারের ব্যবস্থা করি, যে না এখানে আরও বেশি এখানে মানুষের গুরুত্ব দেওয়া দরকার, আমাদের একটা সামাজিক স্বীকৃতি যদি আমরা পাই, তাহলে আমরাও আশাবাদী যে এখানে আসলে ওই ধরনের যে একটা অবকাঠামো যে মানে হয়ে যাওয়া, সেটা আরও দ্রুত হবে। আচ্ছা, এই বিষয়টাগুলো আসবো, তার আগে আমার একটা ব্যাপার জানা আছে। ধরুন ক্রিকেট খেললে ক্রিকেটাররা তো ইনকাম করছে, আমরা যদি সাকিব আল হাসান দেখি বা বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়াররা দেখি, তাদের কিন্তু একটা হিউজ ইনকাম হচ্ছে, সেটা দেশের আছে, ফুটবলও সেম। এখন আমি যদি বলি ই স্পোর্টস খেললে দেশের বা দেশের বাইরে থেকে কি ধরনের অর্থনৈতিক আয় করা সম্ভব, যদি টুর্নামেন্টগুলোর প্রাইজ মানি যেগুলো আছে, আমি রিসেন্টলি দেখেছি ফ্রি ফায়ার থেকে একটা ঘোষণা করেছে যেটা প্রাইস পুল হচ্ছে 66 লাখ টাকা, অনেকেই সেটা জানে না। এই ধরনের অর্থনৈতিক গুরুত্বটা একটু আমি জানতে চাই, কে বলবেন? একটু ইফতিক আছে যে আগে, তারপরে। আসলে ভাই মাত্র একটা কথা বললেন, আমি সেখান থেকে শুরু করি। আমি যখন ছোটবেলায় পাড়ায় ফুটবল খেলতে যেতাম, তখন যখন মাঠে নামতাম তখন নিজেকে মেসি মনে হতো। আমিও যদি মেসির মতো খেলতে পারতাম, আমিও যদি আমার একটা বড় পর্দায়, আমি বড় স্টেডিয়ামে খেলছি, মানুষ আমাকে দেখছে। ঠিক তেমনই যখন আমি গেম খেলতাম তখন আমারও মাথার মধ্যে এটাই কাজ করতো যে আমি যেন ওয়ার্ল্ড স্টেজে খেলতে পারি, আমি বড় টুর্নামেন্টে খেলতে পারি, এবং একই সাথে সাথে আমাকে যেন মানুষ দেখে, আমি যে খেলছি মানুষ আমাকে দেখে, মানুষ আমাকে প্রেইজ করে। আমি যখনই কোনো টুর্নামেন্ট খেলতাম আমার বন্ধুদেরকে বলতাম, লাইভের লিঙ্ক দিতাম, দেখো তোরা আমাকে চিয়ার কর। এরকম একটা টেন্ডেন্সি আমার মনে হয় কম বেশি সকলই স্পোর্টস প্লেয়ারদের মধ্যে থাকে। তো সেইখান থেকে যে শুরু হয় তার খেলার প্যাশনটা, সে প্যাশনটা যেতে যেতে সে এক সময় বড় কোনো পর্দায় খেলতে যায়, সে বড় পর্দায় যায়, বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং সেটা রেমিটেন্স হিসেবে আসে। আমার মনে হয় ম্যাক্সিমাম স্পোর্টস প্লেয়ারদের আসলে এরকম ধারণাও থাকে না যে তারা এত এত রেমিটেন্স আনছে দেশের মধ্যে, তারা জাস্ট খেলছে, তাদের ভালো লাগছে, আসছে। এটা আমরা যারা হিসাব করছি যে কত টাকা আসছে দেশে বা দেশের কতটুকু উন্নতি হচ্ছে, কারণ এটা আমাদেরকে স্ট্যাটস হিসেবে প্রেজেন্ট করতে হবে, কারণ আমরা এটা নিয়ে কাজ করছি। তারা এটা নিয়ে কাজ করছে না, তারা এটা নিয়ে চিন্তা করছে না, তারা আমাদের কাছে একটা ফাইটার। ফ্রি ফায়ার যেমন সামনে 66 লাখ টাকা প্রাইস পুল দিয়ে একটা টুর্নামেন্ট করছে। ফ্রি ফায়ার একটা বৈদেশিক সংস্থা, ফ্রি ফায়ার যে গ্যারেনা আছে এটা কোনো বাংলাদেশি কোম্পানি না, এটা একটা বিদেশি কোম্পানি। তারা যে 66 লাখ টাকা আমাদের এখানে প্রাইস পুল হিসেবে দিচ্ছে, এটা কিন্তু একটা বৈদেশিক ইনভেস্টমেন্ট। আমি এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে ধরবো, যেহেতু আমি একজন বিজনেসম্যানও সেই হিসেবে। এরপরে আবার শুধু আমার মনে হচ্ছে না যে ফ্রি ফায়ার শুধু 66 লাখসই দিবে, সেটার অর্গানাইজিং থেকে শুরু করে অনেক কিছুতেও হয়তো বা তারা এটা দেশে আমাদের কোনো অর্গানাইজেশনের কাছে বা কোথাও ইনভেস্টমেন্ট করতে পারে। তো সব মিলিয়ে কিন্তু একটা মোটা অঙ্ক, সেটাকে আমরা যদি ডলার হিসেবেও কনভার্ট করি, সে একটা মোটা অঙ্কের ডলার কিন্তু আমাদের দেশে আসছে, সেটা রেমিটেন্স হিসেবে আসছে, সেটা হোয়াইট মানি হিসেবে আসছে। তো এই যে ই স্পোর্টস আমাদের সামনে কিছুদিন আগেই স্বীকৃতি পেল, এরপরে আমরা দেখতে পেয়েছি যে পাবজি মোবাইলের একটা ক্যাম্পাস কাপ হয়েছে, অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে আপনি হয়তো বা দেখেছেন। এরপরে এই ফ্রি ফায়ার নিয়ে আসছে, আবার সামনে পাবজি মোবাইলের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। আবার আমরা বর্তমানে আরও অনেকগুলো গেম নিয়ে একসাথে কোয়ালিফায়ার রাউন্ড চলছে আমরা দেশের বাহিরে পাঠানোর জন্য। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি হয়তো বা জানবেন যে ই স্পোর্টস ক্রীড়া হিসেবে স্বীকৃতি পাওয়ার পর যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ একসাথে বাংলাদেশ ই স্পোর্টস অ্যাসোসিয়েশন গঠনের একটা পদক্ষেপ নিচ্ছেন। এই যে ই স্পোর্টস অ্যাসোসিয়েশনটা হবে, এরপর আসলে এটার কাজ কি হবে? আমরা কিন্তু অলরেডি এই যে সামনে এশিয়ান গেমস আসছে, এটা সামনের বছরে আসছে, সেখানে কিন্তু আমরা দল পাঠানোর জন্য অলরেডি ব্যবস্থা গ্রহণ করছি। আমরা অলরেডি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেছি,
আমাদের গেম সিলেকশন থেকে শুরু করে সকল যে ফর্মাল প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো আমরা শুরু করেছি। এবং এই যে শুধু এটাই না, বাংলাদেশ ই স্পোর্টস অ্যাসোসিয়েশন আসার পরে কিন্তু যতগুলো বড় বড় ওয়ার্ল্ড স্টেজে খেলা হয় অলিম্পিকের আন্ডারে, সেটা এশিয়ান অলিম্পিকের আন্ডারে হতে পারে বা ওয়ার্ল্ড অলিম্পিকের আন্ডারে হতে পারে, এই যে ই স্পোর্টস রিলেটেড যে গেমগুলো হচ্ছে বা হবে, টুর্নামেন্টগুলো হবে, সেখানে বাংলাদেশ কিন্তু জাতীয়ভাবে টিম বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তখন আসলে বাংলাদেশের যতগুলো টিমই দেখছেন সেখান থেকে সবাই কোয়ালিফায়ার খেলে বাছাই হয়ে তারপর যে বাংলাদেশের পতাকা ধরে, যেমন আমরা বাংলাদেশের টিম যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে ধরুন, বা ক্রিকেট টিম যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে, ফুটবল টিম যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে, সেরকম কিন্তু বাংলাদেশ ই স্পোর্টস টিম বাংলাদেশ হিসেবে যাবে বিদেশের মাটিতে, যে এই যে আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট বাংলাদেশ। তো এই যে এটা যে শুধু আমরা যদি টাকা দিয়েও হিসাব করি তাও না, এটা সম্মানের দিক থেকে অনেক না, সেক্ষেত্রে অবশ্যই আমরা সম্মান, টাকা পয়সা সব বিষয়গুলো দেখছি। এবং এটা কেন দেখছি, কারণটা হচ্ছে যে ই স্পোর্টস নিয়ে একটা নেগেটিভিটি আছে এটার থেকে। আমি একটু যদি ইফতি বলি, রিসেন্টলি মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ই ফুটবলকে দেশের বাইরে ই ফুটবলের যে ওয়ার্ল্ড কাপ হবে সেখানে পাঠানোর একটা পোস্ট করেছে। সো আমরা ই ফুটবলের কাছে যাই, এই বিষয়টা নিয়ে জানতে চাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনই এখন ই স্পোর্টস নিয়ে কাজ করছে এবং তারা বলছে যে বাংলাদেশ থেকে একটা টিম খেলতে যাবে। এই খেলার জন্য আসলে আপনাদের প্রস্তুতি কতটা আছে, যেহেতু আপনারা অনেকদিন যাবত কাজ করছেন, সেখানে খেলার পরে বাংলাদেশ কেমন করতে পারে বা কি কি করলে বাংলাদেশের ই ফুটবল আরও আগাবে, আপনার কাছে কি মনে হয়? আসলে ই ফুটবলকে যদি আমরা বাংলাদেশ হিসেবে রিপ্রেজেন্ট করতে যখন যাব, তখন অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারি স্বীকৃতি, এটা আমরা অনেক দিন যাবতই কাঙ্ক্ষিত ছিল। তো যেহেতু এখন সরকার একটা ডিরেক্টলি পোস্টের মাধ্যমে তারা জানিয়েছে যে ই ফুটবলকে তারা সরাসরি ফিফার কাছে, ফিফার যে কোয়ালিফায়ার রাউন্ড আছে সেখানে বাংলাদেশ টিম হিসাবে ই ফুটবলকে আমরা রিপ্রেজেন্ট করার সুযোগ একটা পাচ্ছি টিম বাংলাদেশ থেকে। তো এইখানে একটা বড় একটা সুযোগ বা বড় একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশের ই ফুটবল প্লেয়ার্সদের জন্য। তো আমরা যেহেতু 5-6 বছর ধরে একটা কমিউনিটি হিসাবে ই ফুটবলকে রিপ্রেজেন্ট করছি, বা অ্যাজ এ প্লেয়ারগুলো যা সবাই কমিউনিটির সাথে আওতাভুক্ত আছে এবং তারা রেগুলারলি ফুটবল খেলছে, তো আমরা আমাদের প্রেক্ষাপট থেকে প্লেয়ারদের যত স্ট্যাট আছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করে আমরা এতটুকু অবশ্যই অ্যাসুরেন্স দিতে পারি যে ই ফুটবলে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে এবং এইখান থেকে বাংলাদেশের অর্জনের অনেক কিছু আছে। কারণ ই ফুটবলে রিসেন্টলি এমন অনেক প্লেয়ার আছে যারা সরাসরি কোনামি কোয়ালিফায়ার খেলে ইংল্যান্ড পর্যন্ত গেছে, এই কোনামি রাউন্ড জিতে, বাংলাদেশি প্লেয়ার। এটা হয়তো বা অনেকে জানেও না, হ্যাঁ, যারা কমিউনিটির আওতাভুক্ত তারা হয়তো কিছু পার্সেন্ট জানে এই জিনিসগুলো। প্লাস বিভিন্ন যে ন্যাশনাল বা হইতেছে কোয়ালিফায়ারগুলো থাকে, রিজনাল কোয়ালিফায়ার, সেই কোয়ালিফায়ারগুলো খেলে বিভিন্ন রিজন ভিত্তিকভাবে একটা তাদের ফিফার হচ্ছে বা ওই কোনামির হচ্ছে রিজনাল একটা থাকে আর কি, সেগুলো বাংলাদেশি প্লেয়াররা যথেষ্ট ভালো করতেছে। তো ইন ফিউচার আমরা যদি এইখানে আরও ইনভেস্টমেন্ট আসে সরকারি পৃষ্ঠপোষকতা থেকে, এই জিনিসগুলো যদি আরও সংগঠিতভাবে টুর্নামেন্ট আয়োজন হয় এবং ন্যাশনাল পর্যায়ে যদি টুর্নামেন্টগুলো আসে এবং প্লেয়ারদের যেই হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করা বা অ্যাজ এ দেশের প্লেয়ার হিসেবে টিম বাংলাদেশের খেলার যেই আত্মিক যে চেষ্টা, আত্মিক যে মনোকাঙ্ক্ষা, এই জিনিসগুলো যখন আমরা প্লেয়ারদের মনে বীজ বপন করে দিতে পারবো যে হ্যাঁ তুমি বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করতে পারো এই গেমটার মাধ্যমে, তখন তাদের এই আরও ডেডিকেশন বাড়বে এবং তাদের এই গেমের প্রতি বলেন বা হচ্ছে ই স্পোর্টসের প্রতি আরও হচ্ছে তাদের যে নিজেদের হচ্ছে ডেডিকেশন থেকে শুরু করে তাদের স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আরও বাড়বে আমি আশা করি। এবং আমার কাছে একটা ব্যাপার মনে হয় ইফতি, যেটা হচ্ছে যে আমরা যখন শুরু করলাম 2025-এ সেই স্পোর্টস নিয়ে, ততদিনে বিশ্বের অন্যান্য দেশ আরও অনেক ধাপ এগিয়ে গেছে, তাই তো? যেমন ফ্রি ফায়ার যারা খেলে, ফ্রি ফায়ার কমিউনিটি একটা সবচেয়ে বড় দাবি যেটা আমি দেখি সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে যে ল্যান্ড টুর্নামেন্ট কেন বাংলাদেশে আয়োজন করা হয় না, বিশেষ করে অফিসিয়ালি ল্যান্ড টুর্নামেন্টগুলো, সেটা ফ্রি ফায়ার হোক, পাবজি থেকে কিছু করা হলে অফিসিয়ালি বড় করে যে ল্যান্ড টুর্নামেন্টে ই ফুটবলের ল্যান্ড টুর্নামেন্ট কেন আয়োজন করা হচ্ছে না আন্তর্জাতিক মানে বাংলাদেশে অফিসিয়ালি? কে বলবে? আপনি আগে বলুন, তার তিনজন থেকেই আমি উত্তরটা নিব। এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। এর সবচেয়ে বড় যেই ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো অপরচুনিটি আমাদের ছিল না। আসলে এত বড় আন্তর্জাতিক মানে ল্যান্ড আয়োজন করার জন্য কিছু অপরচুনিটি লাগে। আমরা যে চেষ্টা করিনি এরকম না, আমরা অনেক আগে থেকেই চেষ্টা শুরু করেছি, কিন্তু আমাদের দুটো বড় গেম, বাংলাদেশের গেমিং অডিয়েন্স বলুন বা প্লেয়ার বলুন, তার মধ্যে ম্যাক্সিমাম ধারণ করে ফ্রি ফায়ার এবং পাবজি মোবাইল। এই দুইটা গেম যখন ব্যান ছিল তখন আসলে আমরা যখন কোনো সরকারি পর্যায়েও যেতাম, আমাদেরকে এই দুইটা গেমের ব্যান দেখিয়ে
আসলে অনেকটুকু পিছনে ফেলে দেওয়া হতো, যে তোমাদের গেম ব্যান, তোমরা বাসায় গিয়ে পড়াশোনা করো। এই কথাটা আমাদের অনেক শুনতে হয়েছে, বা যাদের পড়াশোনা শেষ তারাও এই কথাটা শুনেছেন। তো এই ছিল আমাদের ই স্পোর্টসের সিনারিওটা, যেটা চেঞ্জ হচ্ছে। আর চেঞ্জ হতে হতে আমরা দেখেছি যে আমাদের অলরেডি অনেকগুলো ভেন্ডর অর্গানাইজেশন হয়েছে যারা এইরকম ইন্টারন্যাশনাল লেভেলে ল্যান আয়োজন করার ক্যাপাবিলিটি রাখেন। আমরা কয়েকদিন আগে দেখেছি ব্র্যাক ইউনিভার্সিটিতে পিএমসিসির একটা ল্যান হয়েছে, সেটার মান বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইমই আমি বলবো যে এত বড় একটা ল্যান ইভেন্ট হয়েছে, বা এরকম স্টেজ থেকে শুরু করে সব কিছু এত সাজানো গোছানো ছিল। আমার মনে হয় যে দ্যাট ওয়াজ আ বিগিনিং। হ্যাঁ, এটার অনেক কিছু ছিল যেগুলো হয়তো অনেকে পছন্দ আসবে না, তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আসলে আমাদের দেশে ফর দ্য ফার্স্ট টাইম ছিল। এবং আমরা যেহেতু এখান থেকে শুরু করেছি, সামনে ইফ আই এম নট রং ফ্রি ফায়ারেরও একটা ল্যান আসছে। তো আমার মনে হয় যে ফ্রি ফায়ারের এই ল্যান্ডটা আরও বড় ধামাকা হবে। আমি ফ্রি ফায়ারের এই ল্যান্ড টুর্নামেন্ট থেকে যে কী পরিমাণ আশাবাদী বা কী পরিমাণ স্বপ্ন দেখি, এটা আমি আপনাকে বলে ভাষায় বোঝাতে পারবো না। আমার মনে হয় যে এই ল্যান্ডের মাধ্যমে বাংলাদেশের ই স্পোর্টস সিনারিও গেম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আপনি ফ্রি ফায়ার বলছে যে হয়তোবা ভবিষ্যতে বা সামনে ফ্রি ফায়ার ল্যান্ড টুর্নামেন্ট সম্ভব বা আসছে, আদৌ কি সম্ভব? বা আপনারা তো অবশ্যই কাজ করছেন, আপনার কাছে মনে হয় কি যে কোন জায়গাগুলোতে বাংলাদেশের সবচেয়ে সমস্যা আছে ল্যান্ড টুর্নামেন্টে? আসলে সর্বপ্রথম যে আমি আগেই বললাম যে আসলে আমাদের এনভায়রনমেন্টটা অ্যাডাপটিভ না। ল্যান্ড টুর্নামেন্ট এখন আমরা যেটা করতেছি, যে যদি আমাদের কোনো বিয়ে শাদী হয়, যদি আমরা সেটা কমিউনিটি সেক্টরে না করে আমার বাড়িতে করি, তাহলে জিনিসটা কেমন হবে? তো আসলে ইনফ্রাস্ট্রাকচারটা ই স্পোর্টসের জন্য এখনও পর্যন্ত গঠন করা হয় নাই। তো এখন ল্যান্ড টুর্নামেন্ট হলেও হইতে গেলে যে বর্তমান যে আমাদের যে অডিটোরিয়াম বা যে জায়গাগুলো আছে, ওগুলা আসলে অ্যাকচুয়ালি রেডি না। বিভিন্ন সাইট থেকে টেকনোলজি বলি বা অন্যান্য সাইট বলি, লেআউট বলি, আসলে রেডি না। কিন্তু আসলে আমরা খুবই এক্সাইটেড যে এখানেই হোক। রেডি না বলতে আমার প্রশ্ন আছে এখানে, প্রশ্নটা হচ্ছে রেডি না বলতে কি ধরনের স্বল্পতা আছে? ধরুন ভেন্যুর কথা যদি আমি বলি, আমি আন্তর্জাতিক মানে আমাদের কি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র আছে না, আমাদের কি আইসিসিবি আছে না, কিংবা যেখানে বাণিজ্য মেলা হচ্ছে সেগুলো, কিংবা অনেকে আমি দেখলাম লিখেছে যে আমাদের ইনডোর স্টেডিয়াম আছে, সেগুলো তো আছে, কিন্তু স্বল্পতাটা কোন জায়গায়? কেন ল্যান্ড টুর্নামেন্ট নামানো সম্ভব না বা আসলে হচ্ছে না এখন? হ্যাঁ, আসলে সম্ভব, ওগুলো তো সম্ভব, কিন্তু আসলে ই স্পোর্টসের যে একটা থিম, ওই থিমের জন্য ওইটা ওইভাবে উপযোগী না এখনো। এর জন্য আমাদের প্রত্যেকটা দেশেই যেমন দুবাইতে হইলো ই স্পোর্টসের জন্য আলাদা জোন আছে। তো বাংলাদেশেও আসলে ওই ধরনের ই স্পোর্টসের জন্য আলাদা জোন দরকার, কারণ এটা খুবই একটা উর্বর, বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ার মধ্যে খুবই একটা উর্বর একটা জায়গা ই স্পোর্টসের জন্য, যেখানে হলো গিয়ে মানে ই স্পোর্টস থেকে প্রায় লক্ষাধিক কর্মসংস্থান সম্ভব। তো এর জন্য অবশ্যই আমাদের আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আলাদা একটা জোন, আলাদা একটা বিজনেস জোন করা। যেমন আমি বললাম যে এখন আমি যদি আইসিসিবি আছে বা ইনডোর স্টেডিয়াম আছে, এখানে যদি আমি একটা ই স্পোর্টস টুর্নামেন্ট দিয়ে দিই, জিনিসটা হবে, কিন্তু জিনিসটা ওইভাবে হবে না যেটা একটা ই স্পোর্টসের আলাদা জোনে হয়, যেরকমভাবে হয়, কারণ এটা থিমটা তো পুরোপুরি হলো গিয়ে আলাদা। আচ্ছা, আমি এখান থেকে আপনার কাছে যাই ব্যক্তিগত পর্যায়ে। তো কিছুদিন আগে আপনারা একটা ল্যান্ড টুর্নামেন্ট করেছেন, একদমই আপনার নিজেরা হয়ে। এই ল্যান্ড টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে আপনাদের কি কি প্রয়োজন হয়েছে এবং কি কি বাধা পেয়েছেন? কোন জিনিসটা ছিল আর কোন জিনিসটা ছিল না? আচ্ছা, আমরা ই ফুটবল কাউন্সিল অফ বাংলাদেশ থেকে যে ল্যান্ডটা আয়োজন করেছিলাম, ক্লাব ভিত্তিক বাংলাদেশের সর্বপ্রথম, এটা আসলে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, যেহেতু এইরকম বা এই পর্যায়ে ই ফুটবলে কখনো ল্যান্ড হয় নাই। তো আমরা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়াইছিলাম যে এটা আসলেই পসিবল হবে কিনা। তো আমরা যারা এখানে ফাউন্ডার ছিলাম বা যারা এইটা আয়োজন করেছি, অনেক প্ল্যানিং করে বা বিভিন্ন জায়গায় থেকে স্পন্সর করে বা ব্যক্তিগত আর্থিক বা প্রণোদনা থেকে আমরা অনেক কিছুই এটা আগিয়ে গেছি। এখন আমি যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশি ই স্পোর্টস সংগঠনগুলো যে ল্যান্ড ভিত্তিক বা যেই ভেন্যুটা আমাদের প্রয়োজন, একটা ই ফুটবল বলেন বা একটা ই স্পোর্টস টুর্নামেন্ট বা ল্যান্ড টুর্নামেন্ট, যে কোনো ইভেন্ট আয়োজন করতে একটা আলাদা ই স্পোর্টসের এনভায়রনমেন্ট লাগে। সেই এনভায়রনমেন্টটা বাংলাদেশে কোনো ভেন্যুতে এখনও ওইভাবে পৃথকভাবে আয়োজিত হয়েছে বলে আমার মনে হয় না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড থেকে শুরু করে আরও অনেক কান্ট্রি আছে যারা ই স্পোর্টসকে অনেক, ই স্পোর্টস না বলি, আমি বলি স্পেসিফিকভাবে ই ফুটবলকে বলবো, আর ই ফুটবলকে অনেক প্রায়োরিটি দেয় এবং অনেক প্রফেশনালি দেয়। তখন আমরা যখন তাদের ভেন্যুগুলো দেখি, আমরা যখন তাদের লাইভগুলো দেখি, আমাদের মনে আফসোসই লাগে যে কেন বাংলাদেশে এই অপরচুনিটিগুলো নেই।
এটা গেল ভেন্যুর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি বলি আমাদের ইন্টারনেট কানেকশন, আমাদের স্পেসিফিক ভেন্যুতে স্পেসিফিক ইন্টারনেট কানেকশন ছাড়া ল্যান্ড ইভেন্ট আয়োজন করা খুবই টাফ, কারণ এইখানে একই সাথে গেম প্লে লাগবে, আবার একই সাথে লাইভ স্ট্রিমিংয়ের জন্য আলাদা একটা আমাদের ব্যান্ডউইথ লাগতেছে। তো আলাদা আলাদাভাবে লাইভ স্ট্রিমিংয়ের জন্য এবং হচ্ছে আমাদের যেই গেম প্লের জন্য সেই আলাদা আলাদা ব্যান্ডউইথ যদি আমরা প্রোভাইড না করতে পারি ভেন্যুতে, ইট ইজ ভেরি টাফ টু ম্যানেজ ই ফুটবল অর এনিথিং ই স্পোর্টস টুর্নামেন্ট। সো আমাদের এই দিকগুলোতেও নজর রাখতে হয়েছে। আমরা এটা অবশ্যই প্রবলেমে পড়েছি বিধায় আমরা হয়তোবা আমি এটা বলতে পারতেছি। তো এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই উন্নতির প্রয়োজন আছে। তো আমরা যদি স্পেসিফিকভাবে বাংলাদেশে কোনো না কোনো ভেন্যু ডেভেলপ করি যেখানে এই ফ্যাসিলিটিগুলো দিয়ে যে কোনো স্পোর্টস টুর্নামেন্টগুলো সংগঠিত করা সম্ভব, এবং সরকার যদি সরাসরি নিজস্ব পৃষ্ঠপোষকতা থেকে এই যারা স্পোর্টস অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে কাজ করার আহ্বান জানাই, বা তারা যদি সরকারের সাথে ভেন্যু বরাদ্দ দেয় বা শিডিউল করে দেয়, বা যে কোনো এনিহাউ যদি কোনো একটা সুযোগ আমরা পাই এইভাবে অর্গানাইজ করার, এবং আমাদের নির্দিষ্ট একটা ব্যান্ডউইথ দেওয়া হয়, অপরচুনিটি দেওয়া হয়, অবশ্যই এই ল্যান্ড ইভেন্টগুলো বাংলাদেশে অর্গানাইজ করা সহজ হবে। এবং একই সাথে আমি যেটা বললাম প্রাথমিক পর্যায়ে যে আর্থিক একটা সংকটও থাকে, তো একটা ল্যান্ড ইভেন্ট কিন্তু কোনো ছোটোখাটো কোনো বিষয় নয়, এখানে অনেক খরচের বিষয় আছে। আপনি প্লেয়ারদের থেকে শুরু করে প্রাইজ মানি থেকে শুরু করে প্রতিটা স্টাফ থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে যেহেতু একটা লং ডে ইভেন্ট, তো এইখানে অনেক খরচের বিষয় আছে। তো এইখানে যদি হচ্ছে আমাদের দেশীয় কোম্পানি, যেহেতু আমরা স্পোর্টস ডিভাইসগুলো ইউজ করি, তো ডিভাইসের বিভিন্ন কোম্পানি বা যদি কোনো সরকারি বলেন বা বেসরকারি বলেন বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশন থেকে অন্যান্য কোনো অর্গানাইজেশন যদি এখানে সরাসরি বিনিয়োগ করে, তো আমি আশা করি এই ইভেন্টগুলো আরো সহজতর হবে বাংলাদেশে আয়োজন করা। মানে মোট কথা হচ্ছে যে আসলে বাংলাদেশে ভেন্যু নেই, সোজা কথা স্পোর্টসের খেলার জন্য যে ধরনের ভেন্যু প্রয়োজন সেটা নেই, এবং সেই ভেন্যুতে পর্যায়ে একটা স্পোর্টস খেলতে গেলে আই থিঙ্ক একটা ভালো পিসি বা ফোন লাগে, তারপর হচ্ছে ইন্টারনেট সার্ভিসটা খুবই প্রয়োজন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভেন্যুটা ফ্যাসিলিটিস, এবং সেখানে যেহেতু ব্রডকাস্টিং ব্যাপার থাকে, তারপর হচ্ছে ধারাভাষ্যের একটা ব্যাপার থাকে, অনেক কিছু মিলিয়ে একটা জিনিস হয়। ইফতি, আপনি তো ই স্পোর্ট অ্যাসোসিয়েশন যে গঠিত হচ্ছে তার সঙ্গে কাজ করছেন, অগ্রগতি কতদূর? হ্যাঁ, কিভাবে কি করবে আপনাদের তো মাননীয় উপদেষ্টা মোহাম্মদ পরিকল্পনা আসিফ ভুঁইয়ার সঙ্গেও আপনারা বসেছেন, কথা বলেছেন, এটা নিয়ে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে? অগ্রগতির কথা যদি জিজ্ঞেস করেন তাহলে আমরা উইথ লাইট স্পিড আগাচ্ছি। আচ্ছা, তবে এখানে অনেকগুলো ফর্মালিটিস আছে, প্রসিডিওর আছে কিছু, সেগুলো মন্ত্রণালয়ে ফলো করা লাগছে। এবং শুধু আমি একা না, যারা ই স্পোর্টসের এই সিনারিওর সাথে রিলেটেড এবং যারা স্টেক হোল্ডার, আমরা মেক শিওর করছি যে ই স্পোর্টসের সকল স্টেক হোল্ডার যারা 2002 থেকে কাজ করে যাচ্ছেন এই স্পোর্টস সিনারিওতে বাংলাদেশে, তাদের সকলকে ইনক্লুড করে তাদের অ্যাডভাইজিং নিয়ে, বা বর্তমানে যারা কাজ করছেন অনেক বছর ধরে যারা কাজ করে আসছেন, যারা আমাদের থেকে অনেক সিনিয়ররা রয়েছেন, সবাইকে নিয়ে আসলে আমরা সবাইকে সমন্বয় করার চেষ্টা করছি, এবং সমন্বয় করে আসলে এই অ্যাসোসিয়েশনটা কিভাবে গঠন করলে ভালো হয়। এবং অ্যাসোসিয়েশনের চেয়ে সবচেয়ে আরও বড় জিনিস হলো নীতিমালা, যে কীরকম নীতিমালা আমরা গঠন করলে বা আইনটা কীরকম হলে সব কিছু স্মুথ হবে। যেমন সেটা যদি আমি কথা বলি আসক্তির কথা, এই ব্যাপারটা অবশ্যই আমি আসতাম। জি, আমি যদি একটু আসক্তির কথায় আসি, আমাদের মাননীয় উপদেষ্টা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার সবচেয়ে বড় কনসার্ন যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হলো গেমিংয়ে আসক্তি। এটা আসলে শুধু ওনার না, আমার মনে হয় ঘরে ঘরে সকল বাবা মার একটা কনসার্ন, ইনক্লুডিং আমার বাসার অবস্থা। মাঝে একটু আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে উপদেষ্টার কথা বলছেন তিনিও তো মনে হয় পাবজি লাভার, আই থিঙ্ক সো। আমরা রিসেন্টলি দেখেছি যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যখন পাবজির খেলা লাইভ স্ট্রিমিং হচ্ছিল, সেখানে লেখা ছিল সার্জিস আলম ওয়াচিং দিস কাইন্ড অফ, যেটা খুব ভাইরাল হয়েছিল। তো আমাদের যে উপদেষ্টা তারা তো ই স্পোর্টসের এই সম্ভাবনা প্লাস সংকট দুইটা খুব ভালো জানে, সেক্ষেত্রে নীতিমালাটা আসলে খুবই বেশি প্রয়োজন। নীতিমালায় কি কি আনছেন আপনারা? আসলে নীতিমালা তো গঠন করবেন যে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তাদের এন্ড থেকে হয়তো বা নীতিমালার একটা খসড়া আসবে, এরপর সেটা সচিব পর্যায়ে যাবে, সেটাকে আরও হয়তো বা মডিফাই করে একটা ফাইনাল নীতিমালা প্রস্তাব করা হবে। তো আমি যতটুকু জেনেছি বা যতটুকু আসলে আমার স্পিচ ব্যক্ত করার সুযোগ পেয়েছি, সেখান থেকে আমার মনে হয় যে আসক্তি রোধে অনেকগুলো নীতিমালায় তারা আনছেন, যেন ই স্পোর্টসের সাথে সাথে
অন্যান্য আরও প্রোডাক্টিভ কাজেরও প্রাধান্য পায় এবং আমাদের এন্ড থেকে যদি অ্যাসোসিয়েশন হয়, অ্যাসোসিয়েশনের এন্ড থেকে এই আসক্তি রোধে বিভিন্ন ক্যাম্পেইন থেকে শুরু করে আরও কী করা যায় সেগুলো নিয়ে আসলে কাজ করা হচ্ছে। এর সেকেন্ড যে বড় বিষয়টা আসক্তির পরে সেটা হলো ফেয়ার প্লে। আমরা দেখেছি ফুটবল ক্রিকেটে ম্যাচ ফিক্সিং হয়, ই স্পোর্টসেও ম্যাচ ফিক্সিং হয়, তেমন বড় কোনো বিষয় না, এটা খুবই অ্যাভেলেবল হতেই পারে। এটা আসলে আমরা আগেও যখন পাবজি মোবাইলে খেলা হতো বা আমশোর ফ্রি ফায়ার ই ফুটবলে এরকম হয় ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা। তো এই ম্যাচ ফিক্সিং কিভাবে রোধ করা যায় বা এটার শাস্তি কি হতে পারে, যেহেতু আমরা এখন ন্যাশনাল পর্যায়ে যাচ্ছি, ইন্টারন্যাশনাল পর্যায়ে যাচ্ছি, তো ম্যাচ ফিক্সিংকে আমাদের বন্ধ করার জন্য আমাদের যে সকল প্রয়োজনীয় স্টেপস নেওয়া প্রয়োজন, আমার মনে হয় যে সেই নিয়ে একটা কঠোর নীতিমালা আসবে। এছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো নীতিমালাতে অ্যাড করা হচ্ছে। হয়তোবা যখন পূর্ণাঙ্গ নীতিমালাটা পাবলিশ হবে সবার সামনে, হয়তোবা সবাই ক্লিয়ার হবে এবং আমার মনে হয় যে সবাই আসলে স্যাটিসফাইড হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে মারুফ ভাইয়ের সাথে কথা বলতে চাই। মারুফ ভাই, বাংলাদেশের ই স্পোর্টসে যারা যদি বলি সবচেয়ে বড় কমিউনিটি মনে হয় ফ্রি ফায়ারই একটু মোটামুটি, ঠিক আছে? তো ফ্রি ফায়ার কমিউনিটি তো যেহেতু এই যে এখন যখন ল্যান্ড টুর্নামেন্ট ঘোষণা করা হচ্ছে, লাখ লাখ টাকার প্রাইজ মানি দেওয়া হচ্ছে, সেটা পাবজি হোক কিংবা ই ফুটবল হোক, তখন কিন্তু এরা কারা খেলছে? স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির তরুণ প্রজন্মরাই খেলছে। অনেকে বলছে যে এখন তার পড়ালেখাই লাগছে না, তাহলে পড়ালেখা বাদ দিয়ে সবাই গেমস খেলছে, গেমস খেলে এখন টাকা কামানো যাচ্ছে, এই বিষয়টা। তো এই যে আসক্তির পর্যায়টা, এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি বা আপনারা এটা কিভাবে কন্ট্রোল করতে চান? আসলে আসক্তির বিষয়টা শুধুমাত্র যে গেমিংয়ের ক্ষেত্রে হয় এরকম না, আসক্তির বিষয়টা বিভিন্ন ক্ষেত্রেও হয়। ক্রিকেট ফুটবলের ক্ষেত্রেও আসক্তির বিষয়টা হয়, অনেক সময় পড়াশোনা বাদ দিয়ে বা স্কুল ফাঁকি দিয়েও মানুষ করে। আসলে গেমের যেখানে মানুষের ইন্টারেস্ট আছে ওইখানেই আসলে আসক্তির কথাটা যুক্ত। কিন্তু যেহেতু ব্রডলি আমরা ই স্পোর্টসকে, যেহেতু গেমিং ক্ষেত্রে আমরা একটা আগে থেকে নেগলিজেন্স আছে, এটাকে আমরা আগে নিয়ে আসি, যে বলি যে এইখান থেকে আসক্তি শুরু। অ্যাকচুয়ালি আসক্তির যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে একটা ভালো খাবারেরও মানুষের আসক্তি হয়ে যায়, একসময় ওটা থেকে রোগ হয়, তারপর অন্যান্য কিছু হয়। তো বিষয়টা সর্বপ্রথম আমাদের জিনিসটাকে স্বীকৃতি দিতে হবে, ফ্যামিলি থেকে হোক, যে হ্যাঁ এটা একটা সেক্টর, এইখানেও কর্মসংস্থান হয়। যেমন আমি কমার্স থেকে পড়াশোনা করছি, এখানে আমি যে ইঞ্জিনিয়ার হইতে পারবো না, এখানে একটা লিমিটেশনস আছে। ই স্পোর্টস এটাও কিন্তু একটা এডুকেশন। এখন এটাকে যদি আমরা টু মাচ করি তখন বলা হবে আসক্তি। এখন যদি এটাকে একমাত্র কন্ট্রোল করা তখনই সম্ভব যদি আমরা স্বীকৃতি যে হ্যাঁ এটা আছে। আর যদি আমরা অবজ্ঞা করি যে না না সম্ভব না, এটা একটা সুনামির মতো, এটা আসবেই, এটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো না। তো যেহেতু আমরা প্রিভেন্ট করতে পারবো না, সেহেতু আমাদের কন্ট্রোল করতে হবে। কিভাবে? ফার্স্ট অফ অল এটা নিয়ে আমাদের যে আমরা যারা গার্জিয়ান লেভেলে আছি, আমাদের আরও বেশি এটাকে এডুকেট হইতে হবে যে ঠিক আছে, যদি আমার ছেলে এক গেম খেলতেছে, তাহলে তাকে এটা নিয়ে তার সম্পর্কে আমি জানি সে কতটুকু পারদর্শী, তার ট্যালেন্ট কি। তার যদি ট্যালেন্ট থাকে তাকে আমি ওই দিকে ধাবিত করি, কারণ পড়াশোনাটা এর পাশাপাশি করতেই পারে সবাই। কেন যারা ক্রিকেটের ক্লাবে আছে, বিকেএসপিতে আছে, তাদের পড়াশোনার এডুকেশন সিস্টেমটাই অন্যরকম। তো ই স্পোর্টসের ক্ষেত্রেও তো এখানে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ এবং এখানে আরও বেশি বৈদেশিক মুদ্রা এখানে আসতেছে। তো সেক্ষেত্রে যদি এরকমভাবে আমরা জিনিসটাকে কন্ট্রোলে নিয়ে আসি, যদি যার ট্যালেন্ট নাই, শুধু ফর অনলি প্লেয়িং ফর এন্টারটেইনমেন্ট, সেক্ষেত্রে আমরা এন্টারটেইনমেন্টের জায়গায় দিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, পাবজির ক্ষেত্রে বা পাবলিশারদের কাছ থেকে একটা টাইম লিমিট করে দেওয়া গেমের ভিতর, যে এতটুকু পর্যন্ত একটা ইউজার এত ঘন্টা পর্যন্ত খেলতে পারবে, এর বেশি খেলতে পারবে না। এই জিনিসগুলো পরবর্তীতে আসতে পারে। কিন্তু যদি আমরা আগে থেকেই সাপে কামড় দিছে, না কামড় দেয় নাই, এটাকে আমি অবজ্ঞা করে দেই, তাহলে এটা কি হবে? আনকন্ট্রোলেবল একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, যেটা আমরা এখন দেখতেছি আসক্তি, বা এর আগে যখন নাকি ব্যান সিচুয়েশন আসছে, এর জন্য যে আমরা জিনিসটাকে কমপ্লিটলি মানে মাইনাস করে দিতে যাচ্ছি। আমরা যেহেতু আসলে আমরা এটার সাথে পরিচিত না, আমরা ফিজিক্যাল গেম খেলেই পরিচিত। এখন নতুন একটা জিনিস আসলেই একটা নর্মাল সাইকোলজি থাকে, যেটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। কিন্তু এটা আমি যেটা বললাম, এটা একটা প্রাকৃতিক একটা সুনামির মতো, এটাকে আমরা আসলে ওইভাবে কখনোই কন্ট্রোল করা সম্ভব না। এটা কন্ট্রোল করতে হবে, আগে স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ একটা সুনামি আসতেছে। এখন এটার জন্য, এটা থেকে যে ক্ষতিটা কিভাবে কমানো যায় সেটার জন্য আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। যেমন দেখেন, মানে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, কিন্তু ব্যান সিচুয়েশনের কারণে সরকার তো ট্যাক্সও করতে পারতেছে না কাউকে, কারণ এটা তো ব্যান করে রাখছে। অথচ প্লেয়াররা কিন্তু খেলতেছে, প্লেয়াররা অন্য দেশের হয়ে খেলছে, আমার ধারণা না, আমাদের দেশের প্লেয়াররা অন্য দেশের হয়ে খেলতেছে। এবং বিভিন্ন কমার্স সাইটগুলা বা বিভিন্ন জায়গা থেকে যে ইন গেম কারেন্সি যারা বাই করতেছে, তারা কিভাবে বাই করতেছে? তারাও কিনতেছে, কিন্তু গভর্নমেন্ট তো এখানে ট্যাক্সের আন্ডারে আনতে পারতেছে না। তো এখন
এইখানে আসলে এই যে কন্ট্রোল, আসক্তি কন্ট্রোল, এটার জন্য আলাদা বাজেটও থাকা দরকার। কারণ একটা সাইড থেকে যদি আমি $20 বিলিয়ন আমি সাপোজ $20 মিলিয়ন আমি আয় করতেছি, তাহলে এখান থেকে $5 মিলিয়ন অথবা $2 মিলিয়ন এটার থেকে যে ক্ষতিটা হচ্ছে সেটার জন্য কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। এটা খুবই ন্যাচারাল, কারণ যতগুলো ফ্যাক্টরি আছে সবগুলো থেকে কিন্তু নেগেটিভ আমরা এমিশন পাচ্ছি না। তো এটার জন্য ওই ফ্যাক্টরিগুলো থেকে কিন্তু আলাদা এনভায়রনমেন্টাল চার্জও করা হইতেছে, যাতে এটাকে মিনিমাইজ করা যায়, আরও থেকে বৃক্ষরোপণ করা যায়। পৃথিবীর এমন কিছু নাই যেটার মাইনাস কোনো একটা মানে ইফেক্ট নাই, সব কিছুর মাইনাস ইফেক্ট আছে, কিন্তু ওটার পজিটিভ ইফেক্টগুলো থেকেই মাইনাস ইফেক্টটা হলো গিয়ে আমরা কভার করতে হবে। তো স্পোর্টসের ক্ষেত্রেও সেম, কিন্তু যেহেতু আমরা এতদিন ধরে অবজ্ঞা করে আসতেছি, এটা একটা ম্যাসেকার সিচুয়েশনে চলে আসছে। দেখতেছি অনেকে দেখা গেল যে 6 বছর বা 10 বছরের একটা ছেলে গেম খেলতেছে। এখন বাসায় কি করতেছে, বাসায় গার্জিয়ান বলতেছে না তুমি খেলতে পারবে না, ও বাসার বাইরে যায় খেলতেছে। যদি স্বীকৃতি পাইতো তাহলে ও ঘরে বসে খেলতো, হয়তো বা বাইরে যায় 5 ঘন্টা খেলতেছে, ঘরে বসে 1 ঘন্টা খেলতো। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, আপনার কাছে শেষ করতে হবে। নাদিম ভাই, এই যে ই স্পোর্টস নিয়ে তো আমাদের সমাজে অনেক নেগেটিভিটি, যেমন আপনি ই স্পোর্টস রিলেটেড কোনো কিছুতেই দেখবেন যে প্রথম একটা কমেন্টস থাকে, গেম খেলেই সব শেষ, ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, তো এই যে নেগেটিভিটি কমানোর ক্ষেত্রে আপনার কোনো সাজেশন আছে কিনা, যে কিভাবে এটাকে আসলে মানুষের মধ্যে সচেতন করে, শুধু মানুষ না যারা খেলছে তাদেরকেও সচেতন করা যায়? আসলে আসক্তি জিনিসটাই হচ্ছে খারাপ, সেটা যে কোনো বিষয়ে, যে কোনো কিছুতে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন বর্তমানে টেকনোলজিক্যাল রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা যদি যেই জিনিসটা আমাদের কাছে আসতেছে সেই জিনিসটা যদি আমরা অ্যাডাপ্ট না করে আমরা নেগলেক্ট করি, সেটা আমরা আরও যোজন পিছিয়ে যাব বিভিন্ন আপডেটেড কান্ট্রি থেকে, যেটা আমরা অলরেডি পিছিয়ে গেছি। তো আমরা ওই অবস্থানে নিজেদেরকে নিয়ে যেতে হলে বা নিজেদেরকে আবার নিজেদের অবস্থান ঠিক রাখতে হলে এবং আসক্তি থেকে বাঁচতে হলে অবশ্যই সুস্থ গেমিংয়ে আসতে হবে। এবং সুস্থ গেমিংটা কিভাবে হবে সেই জিনিসটা ফ্যামিলিকে এবং যারা আমাদের সিনিয়ররা আছেন, এখানে আসলে আমি বলবো যে একটা জেনারেশন গ্যাপ আছে। হ্যাঁ, যেটা একটা বড় ফ্যাক্টর। এখন আমি যেভাবে একটা জিনিস টেকনোলজিকে যেভাবে অ্যাডাপ্ট করছি বা যেভাবে চিন্তা করছি, আমার বাবা মা বা আমার যে গুরুজনরা যারা আছে তারা সেটা সেভাবে চিন্তা করবে না বা চিন্তা করতে পারবে না, এটাই স্বাভাবিক। তো তারা তাদের জায়গা থেকে এই জিনিসটা যদি বুঝতে পারে, বিভিন্ন গণমাধ্যম থেকে, সরকারি পদক্ষেপ থেকে তারাও যেন এই জিনিসটা নিয়ে সচেতন হয় যে এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে হবে এবং কীভাবে মানে আমাদের নিজেদের বাচ্চাদের মধ্যে আমরা কীভাবে ছড়ালে জিনিসটা একটা কন্ট্রোলড পজিশনে থাকবে এবং এই জিনিসটা একটা আসক্তিতে না পরিবর্তন হয়ে একটা মানে গুড প্র্যাকটিস হিসাবে আমরা নিতে পারবো, সেদিকে আমাদেরকে ধাবিত হইতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 8-10টা অন্যান্য খেলার মতো ই স্পোর্টস একটা খেলা, এটা আসলে মেন্টালিটিতে চলে যাবে। আমরা ফুটবল নিয়ে কথা বললাম, ফ্রি ফায়ার নিয়ে কথা বললাম, পাবজি নিয়ে কথা বললাম, আরও অনেকগুলো স্পোর্টস আছে, সেগুলো কোন সেকশন আছে তাদেরকে একটু না নিরাশ করি। আর কোন ক্ষেত্রে বাংলাদেশ ভালো করার সুযোগ আছে কি মনে হয়? আমি যদি সেটা নিয়ে কথা বলি যে বাইডেসা থেকে অলরেডি ডোটা 2 এর কোয়ালিফায়ার চলছে, সেটা ইন্টারন্যাশনাল লেভেলে আজকে থেকেই হয়তো বা খেলা শুরু। এবং বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, বাংলাদেশ ভার্সেস দিস কান্ট্রি, এরকম করে খেলা হবে এবং সেটা আজকে থেকেই শুরু। তো আমরা যদি এখন মোবাইল গেমগুলো বাদ দিই, মোবাইল গেমে অনেকগুলো আছে, ফুটবল আছে, পাবজি আছে, ফ্রি ফায়ার আছে, এছাড়া যদি আমরা পিসির ক্ষেত্রে যাই, ভ্যালোরেন্টে যাই, ডোটা 2 যাই, এরকম অনেকগুলো গেম রয়েছে, সেগুলোতেও কিন্তু বাংলাদেশ আগানোর অনেক পোটেনশিয়ালিটি রাখে। এবং বাংলাদেশের প্লেয়ারদের, সেটা পিসি হোক বা মোবাইল হোক, যে কোনো ধরনের, বা কনসোল হোক, যে কোনো ধরনের গেম হোক না কেন, বাংলাদেশের প্লেয়াররা ক্যাপাবল ইন্টারন্যাশনাল পর্যায়ে কম্পিট করার জন্য। এখন আমাদের কাছে প্রশ্ন হলো যে বাংলাদেশে ক্যাপাবল আমরা জানি, কিন্তু অনেক সময় তো গিয়ে দেখি যে বাংলাদেশ আশানুরূপ ফলাফল নিয়ে আসতে পারছে না। এর একটা কারণ, আমরা আসলে বাংলাদেশ থেকে আমাদের প্লেয়ারদেরকে ওরকম এনভায়রনমেন্ট দিতে পারি না। তো আমার মনে হয় যে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে ওয়েল এনভায়রনমেন্ট দিতে পারি, অ্যাসোসিয়েশন যেটা হবে, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি আমাদের অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ আমাদের প্লেয়ারদের, সকল প্লেয়ারদেরকে একটা গুড এনভায়রনমেন্ট, আমাদের যেমন ক্রিকেটাররা একটা এনভায়রনমেন্ট পায়, ফুটবলাররা একটা এনভায়রনমেন্ট পায়, সেরকম যদি আমাদের ই স্পোর্টস প্লেয়াররাও সেরকম একটা এনভায়রনমেন্ট পায়, তাহলে আমার মনে হয় যে যত গেম রয়েছে, যত সেকশনের গেম রয়েছে, সকল গেমাররা বাংলাদেশে ন্যাশনালি যেরকম কম্পিট করতে পারে,
বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আনতে পারে, সেরকম দেশের বাইরে গিয়ে আমরা দেখি যে সৌদিতে বা বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন কান্ট্রি, অনেক জায়গায় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে বাংলাদেশ যাবে, কম্পিট করবে এবং ভালো একটা পজিশন নিয়ে আসবে। কিন্তু সেটার জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানে মূল কথা হচ্ছে যে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে আনা। কাঠামো এটা অত্যন্ত হ্যাঁ, যেমনটা এখন একটা ব্যাড এফেক্ট আমি জানি না আপনারা একমত হবেন কিনা, আমি দেখছি যে যখন থেকে স্পোর্টসকে স্বীকৃতি দেওয়া হলো, এটা হলো যেখানে সেখানে এখন যে সে হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে ল্যান্ড টুর্নামেন্ট নামানো শুরু করেছে, মানে যে যেভাবে পারছে ছড়িয়ে ছিটিয়ে গেছে। শেষ প্রশ্ন দিয়ে আজকে এখানে শেষ করব। স্পোর্টস কমিউনিটি নিয়ে একটা মানে অভিযোগ আছে, যেমন আজকে আমি যাই নাই, প্রথমবারই মনে হয় ফ্রি ফায়ার, পাবজি, ফুটবল সবাই একসাথ হয়েছেন। হ্যাঁ, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে ব্যাপক একটু মারামারি থাকে স্পোর্টসের কমিউনিটিগুলোর মধ্যে, ফ্রি ফায়ারের সঙ্গে পাবজির সঙ্গে ফুটবল সবারই। এই যে একটা পর্যায়ে এসে একসঙ্গে কথা বলা এবং যারা খেলছে তাদেরকে আজকে এই মঞ্চ থেকে কোনো বার্তা দেওয়ার আছে কিনা, যে আমরা যদি একসাথে বসতে পারি, তোমরা কেন একসাথে বসে যে যার কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, পারবে না কেন? এখান থেকে আগে যাই নাকি? আচ্ছা, আমি ফ্রি ফায়ার থেকে শুরু করি বিষয়টা। যে আসলে সবাই আমরা একটা কমিউনিটিতেই বিলং করি, সবাইকে চিন্তা করতে হবে যে আমরা সবাই স্পোর্টস কমিউনিটিতে বিলং করি। তো এটাকে এগিয়ে নেওয়ার জন্য যে একটা উদাহরণ দিছিল যে হলো একজনের পক্ষে যে বোঝা নেওয়া সম্ভব, 10 জনের পক্ষে তার থেকে বেশি বোঝা নেওয়া সম্ভব। সবাই যদি, কারণ এখন আমাদের গ্রোয়িং একটা জায়গাতে আমরা আছি, তো আমরা যদি সবাই একত্রিত হয়ে এই স্পোর্টসে যারা আছি, যেই গেমেরই হোক, মানে যে জায়গা থেকেই হোক, যারা স্পোর্টস খেলে তারা সবাই যদি একত্রিত হয়ে আমরা যদি সামনের দিকে আগাই, নেগেটিভিটিটাকে সরিয়ে দেই, তাহলে আমাদের আরও দ্রুত আগানো সম্ভব। ঠিক আছে, ইফতি আপনি কি বলবেন? আসলে যারা আমাদের এই ফ্রি ফায়ার বা পাবজি মোবাইলে যারা অডিয়েন্স বেসে যারা আছে, তাদের মধ্যে আসলে আমরা দেখি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে কিবোর্ড ফাইটিং চলে, কিন্তু তারা হয়তো বা জানে না ইন রিয়েলিটি আমরা কিন্তু সবসময় একই টেবিলে বসি, আমাদের চায়ের আড্ডা একই টেবিলে হয়, আমরা সামনে যা করি আমরা সবাই একসাথে বসেই করি। তারা হয়তো বা মনে করে যে পাবজি মনে হয় একটা এন্টিটি আর ফ্রি ফায়ার আর একটা এন্টিটি, তারা মনে হয় সারাদিন মারামারি করে। এটা একদম ভুল একটা বিষয়। আমি এখানে ফুটবলকে আনছি না, কারণ ফুটবল আমার চোখে অনেক নিরীহ একটা গেম। আসলে আমি কখনো দেখিনি যে ফুটবলের সাথে ওনারা নিজেদের মধ্যে মারামারিতে থাকে খেলার মাঠে আর কি। হ্যাঁ, খেলার মাঠে মারামারি, ফুটবলের মাঠে মারামারি। তবে আমাদের ফ্রি ফায়ার পাবজির মধ্যে যে কিবোর্ড ফাইটিং হয় সেটা আমি কখনো দেখিনি। তো আমি এই কিবোর্ড ফাইটিংয়ে বলবো যে আসলে দেখেন, আমরা যারা কাজ করছি আমরা আপনাদেরই রিপ্রেজেন্ট করছি। আপনারা প্লিজ, আমরা যখন আপনাদেরকে রিপ্রেজেন্ট করি তার মানে আপনারাও আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন। আপনারা যখন এরকম কোনো একটা কিছু করবেন, আমরা কিন্তু সেটা আড্ডায় আমরা হাসাহাসি করি, আমরা একটা কষ্ট পাই, সে হাসির মধ্যেও কষ্ট লুকানো থাকে। আমি পাবজি কমিউনিটি বা ফ্রি ফায়ার কমিউনিটি, দুই কমিউনিটির কাছে, যেহেতু আমি স্পোর্টস নিয়েও কাজ করছি, তো আমি আসলে দুই কমিউনিটির কাছে, 3 কমিউনিটির কাছে, সকল কমিউনিটির কাছে আমি আসলে রিকোয়েস্ট করবো, এটা আমার হাম্বল রিকোয়েস্ট, যে আপনারা প্লিজ একে অপরের সাথে কিবোর্ড ফাইটিং করবেন না কোনোভাবেই। কারণ কিবোর্ড ফাইটিং জিনিসটা খুবই আমার চোখে ইম্যাচিওর। আমরা যদি ইউনাইটেড থাকতে পারি তাহলে আমার মনে হয় না যে কোনো দুর্নীতি আমাদের এই সেক্টরে ঢুকতে পারবে, কোনো ভেজাল বা কোনো কিছুই আমাদের এই ভিতরে ঢুকতে পারবে। আমাদের প্লেয়াররা আরও মোটিভেটেড হবে। আমার মনে হয় যে কোনো ফ্রি ফায়ারের টুর্নামেন্টে যদি পাবজির মোবাইলের অডিয়েন্স গিয়ে যদি একটু সাপোর্ট দিয়ে আসে যে হাই লাভ ফ্রম পাবজি, বা ফ্রি ফায়ারের সবাই এসে যদি পাবজি মোবাইলের টুর্নামেন্টে এসে বলে যে লাভ ফ্রম ফ্রি ফায়ার, আমার এই যে ছোট্ট 3 ওয়ার্ডের যে লাভ ফ্রম ফ্রি ফায়ার বা লাভ ফ্রম পাবজি, এই 3 ওয়ার্ডের যে কমেন্ট, এই কমেন্ট থেকে মানে আমাদের স্পোর্টস সিনারিওতে দেখবেন যে ফ্যান বেজের মধ্যে বা অডিয়েন্সের মধ্যে একটা বড় চেঞ্জ চলে আসবে। সো এটাই আমার কাছে রিকোয়েস্ট, আমাদের এখন ইউনাইটেড থাকার সময় এসেছে। এতদিন হয়তো বা আমরা বিচ্ছিন্নভাবে ছিলাম, তবে এখন আমরা ইউনাইটেড থাকি। আমাদেরকে এখন সময় যে শুধুমাত্র একটা গেম বা 2টা গেম না, হোল স্পোর্টস সিনারিওকে একসাথে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং কিবোর্ড ফাইটিংয়ে একটা নেগেটিভ এফেক্ট আছে, কারণ প্রকাশ্যে দেখা যাচ্ছে যে কমেন্টসে হয়তো বা 2-4 জন কমেন্টস করছে, কিন্তু সেটা চোখে পড়ে বেশি, এবং তখনই কিন্তু আবার সেটাকে প্রকাশ্য করা হয় যে এরা তো মারামারির মধ্যে ব্যস্ত থাকে। এদিকে কিবোর্ড ফাইটিং থেকে যে কিবোর্ড ফাইটিংই আটকা থাকে সেরকম না, এটা মাঝে মধ্যে ফিজিক্যালও হয়ে যায়। আচ্ছা, এরকম ঝগড়াঝাটি সেটা আসলে কিবোর্ড থেকে শুরু হয়। তারপরে আমরা যেরকম দেখি যে এলাকার বিভিন্ন ঝগড়াঝাটিতে যেরকম হয়, 2 কমিটির মধ্যে মারামারি হয়ে যায়, এরকম আমরা পরবর্তীতে দেখি যে
এটা ফিজিক্যালিও হয়ে যায়। আহত নিহতের খবরও কিন্তু আসে। আহত নিহতটা আসলে আমি জানি না এটা কতটুকু সত্যতা না হয়ে যায়, সব কমিউনিটিতে এমন আছে, সেটা যে ই স্পোর্টসে আছে তা না, কিন্তু ওটাও আসে। সেটা ক্রিকেট ফুটবল আরো বেশি হয় আমার আচ্ছা, মনে হয়, আচ্ছা। আমাদের একটু কমই আছে। তবে এটা আমাদের কন্ট্রোলের জন্য আমার মনে হয় যে বড় ভাইয়েরা আছেন তারা যথেষ্ট মানে ঠিক ব্যবস্থা আছে। নেবেন। ঠিক আছে। এবং নাদিম ভাই আপনাদের দুজনকে আজকের মতো এখানে ধন্যবাদ। নাদিম ভাই আপনার কাছ থেকে জানে বলছিল যে আপনার একটু নিরীহ আর কি, তো আপনার পক্ষ থেকে কোনো বার্তা আছে কিনা? আসলে হচ্ছে হয়তোবা ফ্রি ফায়ার পাবজি কাইন্ড অফ রাইভালরি চলে এদের মধ্যে, কারণ এটা আসলে কাইন্ড অফ কোয়ালিটিফুল গেম, তো এটা স্বাভাবিক। আসলে ই ফুটবলে আমাদের ওইরকম ভাবে রাইভালরি কারোর সাথে নাই, কারণ এটা একটা নিরীহ গেম বলতেই পারি। আর সবার প্রতি এতটুকুই আহ্বান থাকবে যে যেহেতু ই স্পোর্টসের রেভলিউশন বাংলাদেশে শুরু হয়েছে, তো সবাই ইন্ডিভিজুয়াল ভাবে একটা ইন্ডিভিজুয়াল গেম না চিন্তা করে টিম বাংলাদেশ ই স্পোর্টস হিসাবে নিজেকে চিন্তা করুক। যখন আমরা টিম বাংলাদেশ হিসাবে ই স্পোর্টসকে রিপ্রেজেন্ট করব, তখন আমাদের মনে অন্যরকম একটা চিন্তা থাকবে, টিম বাংলাদেশের চিন্তা থাকবে। তখন উনি কোনো গেমের হবে না, আমরা সবাই টিম বাংলাদেশ হিসেবে খেলবো এবং আমরা টিম বাংলাদেশ হিসেবে নিজেদের রিপ্রেজেন্ট করব। আর আমরা যখন একজোট হব, তখন তরুণ প্রজন্ম জানে, তারা রিসেন্টলি সেটার পরীক্ষাও দিয়েছে যে বাংলাদেশ যখন টিম বাংলাদেশ হিসেবে নিজেদের রিপ্রেজেন্ট করে এবং তরুণ প্রজন্ম কি করতে পারে, কতটুকু করার সক্ষমতা রাখে, সেটা সবাই জানি। তো আমরা নিজেদের জায়গায় নিজ অবস্থান থেকে প্রতিটা কমিউনিটিকে নিজের সম্মানের জায়গাটা দিব এবং নিজের জায়গাকে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে নিজের আসক্তি থেকে বের হয়ে এসে একটা সুস্থ ই স্পোর্টস জগতে পদার্পণ করব, এটাই সবার কাছে আমার আহ্বান। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইপ্তি আপনাকেও ধন্যবাদ এবং মারুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশি স্পোর্টসের ভবিষ্যৎ, সম্ভাবনা এবং সংকট নিয়ে, এবং আমার জানা মতে গণমাধ্যমে এবারই প্রথম এই 3টা কমিউনিটিকে একসাথ করা গেছে এবং করেছি। সো এভাবে তারা যেভাবে ঐক্যবদ্ধভাবে আছে, আপনারা কমিউনিটিও কিবোর্ড ফাইটিং থেকে বের হয়ে এসে ঐক্যবদ্ধভাবে থাকবেন, আসক্তি নয়, ভালোভাবে খেলবেন এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে গেমিংটাকে চালিয়ে যাবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।